আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় বর্ষের গাইনোকোলজি সাবজেক্টটি। এটা মেডিকেল সায়েন্সের যে অ্যালাইড সাবজেক্ট গুলো আছে তার মধ্যে এটি একটি পার্ট। আমরা সাধারণত অ্যালাইড সাবজেক্ট গুলো বলতে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি এগুলো তো পড়িয়েই, তো পাশাপাশি আবার আলাদা করে গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স দুটো সাবজেক্ট একত্রে পড়ানো হয়। এখন এই দুটো সাবজেক্ট যদিও একত্রে পড়ানো হয়, তারপরও আমাদের শিক্ষার ক্ষেত্রে, সিলেবাসের ক্ষেত্রে দুটোকে আলাদা আলাদা ভাবে আমরা পড়ি। এখন কেন আসলে আলাদা করে পড়তে হয়, এটার আসলে ব্যাখ্যাটা কি একটু বলতে পারবেন? যে কেন আসলে যে আমাদের তো অ্যানাটমি ফিজিওলজির মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেম একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে তো এখানে মূলত মেল জেনিটাল অর্গান এবং ফিমেল জেনিটাল অর্গান নিয়ে আলোচনা করা হয়। তারপরও কেন এই গাইনোকোলজিটা এবং অবস্টেট্রিক্সটাকে আলাদা করে আলাদা একটা সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে? কেউ একটু একজন শেয়ার করেন তো দেখি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন একটু কনফার্ম করেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্লাইডটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে একটু বলেন যে আমরা কেন আলাদা করে আসলে এই যে গাইনি এবং অবসটা পড়বো, এটা আসলে প্রয়োজনীয়তা কি? এটা পড়লে সুবিধাটা কি হবে বলেন, আপনি ম্যাডাম বলেন। স্যার আমি জানি না সঠিকভাবে। আপনার কেন মনে হচ্ছে এটা আলাদা কেন সাবজেক্টে দেওয়া হয়েছে? আপনি বলেন, আপনার ও মানে যতটুকু চিন্তা ভাবনা আছে সেটার অনুযায়ী আপনি বলেন যেটা আসলে কেন দরকার, বা আপনি এটা কেন যে পড়তে আসছেন। এই সাবজেক্ট আছে এই কারণে, নাকি এটা আসলে কোনো কাজে লাগবে? স্যার অ্যাজ এ ওম্যান আমি নিজে চাইবো যে এই সাবজেক্টটা সম্পর্কে আমার ভালো ধারণা হলো। কারণ কি আমাদের সোসাইটি বলেন বা এমনি ভিউ বলেন, কারণ আমাকে নিজে জানতে হবে আমার প্রবলেম গুলো কোথায় কোথায় কোন পার্ট রয়েছে এবং কি করলে আমার প্রবলেম গুলো ঠিক হবে। এবং সেটা একজন আমি মেয়ে হিসেবে, একজন মা হিসেবে চাইবো যে আমার সমস্যাগুলো যেন সমাধান হয়, একজন আমি মেয়ে হিসেবে না, একজন মানুষ হিসেবে, এবং অন্যরাও যেন এটা সমাধান করতে পারে। আর গাইনোকোলজি কোথায় কি আছে, কি করতে হবে সেটা। আর মিডো হচ্ছে সেটা যেটা বাচ্চার প্রসব, বাচ্চা হওয়া থেকে শুরু করে বড় থেকে এবং হওয়ার জন্য, এর জন্য দুইটা পার্ট, একটা অঙ্গ সম্পর্কে জানা এবং একটা বাচ্চা হওয়ার জন্য যে প্রসেস সেটা সম্পর্কে জানা। আমার স্যার এইটুকু ধারণা। জি ধন্যবাদ, চমৎকার বলছেন। আসলে বিষয়টা কিন্তু এটাই যে আমরা তো জানি ভাষা ভাষা করে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কি বলে মহিলা বা একজন ফিমেল যখন কি করবে, সে যখন গর্ভবতী হয়, এটা কিন্তু তার টোটাল লাইফের একটা স্পেশাল পার্ট, একটা আলাদা একটা পার্ট, তাই না? এটা একটা ক্রিটিক্যাল পার্টও আমরা বলি, এবং এটা আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ একটা বিষয়। এই কারণে দেখা যায় এটাকে একটু আলাদা করে আমাদের একটু শিক্ষা নিতে হয়। বিশেষ করে যারা আপনারা ফিমেল ডক্টর যারা আছেন বা ফিমেল যারা শিক্ষার্থী আছেন, তাদের কাছে কিন্তু দেখা যায় যে একজন মহিলা রোগী এসে কিন্তু তারা খোঁজ করে হচ্ছে যে আমার কি মহিলা কোনো ডক্টর আছেন কিনা। যদিও অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বা ওইরকম ভালো বা যোগ্য কোনো এরকম সংখ্যা কম হওয়ার কারণে তারা দেখা যায় রোগীরা কিন্তু তাদের আশেপাশে এরকম নির্ভরযোগ্য কোনো ফিমেল ডক্টর পান না। তো এই কারণে তখন তারা বাধ্য হয়ে কিন্তু পুরুষ ডক্টরের কাছে যান, কিন্তু এতে তারা কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বা অনেক যারা একটু ধর্মীয়, যারা একটু সংস্কারের মধ্যে থাকেন, তারাও কিন্তু একটু চেষ্টা করেন যে হ্যাঁ অ্যাটলিস্ট ফিমেল পেশেন্টটা যেন ফিমেল ডক্টর দেখেন। এই কারণে যারা আমরা দেখেন, আবার আমাদের যে পুরুষ ডাক্তার যারা আবার কি করে যে এখন আমরা কি পুরুষরা কি তাহলে কি দেখবো না, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য কিন্তু বলা আছে যারা
আমরা পুরুষ ডাক্তার তাদের অ্যাটলিস্ট চেম্বারের মধ্যে একজন কি অ্যাসিস্ট্যান্ট, ফিমেল অ্যাসিস্ট্যান্ট থাকাটা জরুরি। যখন এর মহিলা পেশেন্ট আসবে তাকে কিন্তু সর্বক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে ফুললি চেক আপ করতে পারি না। হ্যাঁ, এই জন্য কিন্তু ফিমেল দিয়ে কিন্তু করাতে হয়। তার মানে আপনি মেল ডক্টর হন বা ফিমেল ডক্টর হন, আমাদের কিন্তু আলাদা করে টপিকসটা অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। এবং যদিও এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট, কিন্তু ওখানে আসলে এটাকে সম্পূর্ণ কভার করা হয় না। এই জন্য গাইনি এবং অবস যেটা আছে এটাকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে করা হয়েছে, যেন শুধুমাত্র আমরা মহিলাদের যাবতীয় যে রোগগুলো আছে, কি কি সমস্যা হতে পারে, পাশাপাশি তাদের কনসেপশন থেকে শুরু করে অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু করে আফটার ডেলিভারি এবং একটা সার্টেন টাইম পর্যন্ত বাচ্চাকে কি বলে পরিচর্যা করা, তাকে টেক কেয়ার করা, তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা কিন্তু আমাদের এই মিডওয়াইফারি বা অবস্টেট্রিক্স এর মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। আর যাবতীয় যে রোগগুলো সেটা কিন্তু আমাদের গাইনির মধ্যে আলোচনা করা হয়েছে। এই জন্য এটা একটা খুব ছোট্ট একটা পার্ট, মেডিকেল সায়েন্সের মধ্যে সবচেয়ে ছোট্ট পার্ট হচ্ছে আমাদের যে গাইনি এবং অবস, এদের গুরুত্বটা কিন্তু খুব বেশি। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ক্লাসগুলি করব, এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে সবাইকে বলবেন, যেটা বললেন যে অ্যাটলিস্ট আসলে রোগী পরের ব্যাপার আমাদের ঘরে দিয়ে কিন্তু আসলে এই কি বলে আমাদের এই শিক্ষাটা কিন্তু কাজে লাগতে পারে। আমাদের ঘরে যারা বোন আছেন, যারা বিবাহিত, যাদের স্ত্রী আছেন এবং যারা ফিমেল ডক্টর, যারা নিজেদের এই ট্রিটমেন্টগুলি সমস্যাগুলো যদি ফাইন্ডিংস আমরা করতে পারি আমাদের শিক্ষার মাধ্যমে, তাহলে কিন্তু খুবই বিষয়টা সহজ হবে। তো আজকে আমাদের লেকচার শুরু করা যাক। আমরা প্রথমেই কিছু এই গাইনি এবং অবস পড়ার জন্য ডেফিনেশন পড়ব। ডেফিনেশন গুলো যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো খুব সহজ হবে। হ্যাঁ, প্রথমে আমরা আসবো যে গাইনোকোলজি। হ্যাঁ, সংজ্ঞাটা কি? গাইনোকোলজি মানে হচ্ছে স্ত্রীরোগ বিদ্যা। আমি একটু প্রথমে বলে নিচ্ছি, আমার এখানে বাংলা ফন্টটা অনেকগুলো যুক্ত অক্ষরগুলো ভেঙে ভেঙে গিয়েছে। হ্যাঁ, তো আমরা মেইনলি ইংলিশটা পড়ার চেষ্টা করবো, আমি ইংলিশটাই বাংলা বলে দেবো, কাজে কেউ বাংলা দেখে কনফিউশন আর কিচ্ছু নেই। এটা যুক্ত ফন্ট গুলো আসে না, এই আমি যখন ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আসছি এটা হয় নাই, কাজে আমার অনিচ্ছাকৃত ত্রুটিটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পড়াবো হচ্ছে মূলত ইংরেজিতে, এবং আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে পড়ার জন্য, সহজ করে পড়াবো, কারণ মেডিকেল যে সায়েন্সের সাবজেক্ট টপিকস গুলো থাকে এগুলো ইংরেজিতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য হয়। এবং দেখা যায় আমরা যখন পরীক্ষার সময় লিখি অনেকে বাংলা খোঁজ করেন, তো এখানে একটু সুবিধা আছে যেটা আমাদের, ইংরেজির যে শব্দগুলোর উচ্চারণ সেই উচ্চারণগুলি যদি আমরা বাংলায় লিখি তাহলে মেডিকেল সায়েন্সে এটা কাটবে না। যেমন অ্যানাটমি আপনার যদি শারীরিক গঠন বা ফিজিওলজি শারীরিক বিদ্যা, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি বাংলায় না লিখে যদি সরাসরি অ্যানাটমির বাংলা যদি অ্যানাটমি লেখেন, ফিজিওলজি লেখেন, গাইনি যদি গাইনি লেখেন, স্ত্রীরোগ বিদ্যা না লিখে, তাহলে কি করবে, এটা কাটবে না বা এটা গ্রহণযোগ্য হবে। এছাড়া যখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট দেখব, এই রিপোর্টের মধ্যে কিন্তু বাংলা থাকে, ইংরেজি থাকে, কাজে আমরা চেষ্টা করবো ইংরেজি শব্দগুলো শিখে নেওয়ার জন্য, একটু প্র্যাকটিস করার জন্য। যারা শিক্ষার্থী আছেন আমার সাথে, আপনারা খাতা কলম নিয়ে একটু বসলে ভালো হয়। অনেক টপিকস গুলো আমরা এই স্লাইডের বাইরে হয়তো ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো, আপনারা এটা চট করে নোট করে নেবেন, পরবর্তীতে ভিডিওটা দেখে এটা আপনারা কারেকশন করে নেবেন বা প্র্যাকটিস করবেন। তো আমাদের প্রথম হচ্ছে গাইনোকোলজি, স্ত্রীরোগ বিদ্যা আসলে কি। দেখেন, ইট ইজ দ্য স্টাডি অফ উমেন। এক কথায় যে গাইনোকোলজি মানে যেহেতু বলে দিচ্ছি স্ত্রী রোগ বিদ্যা, তার মানে প্রথমত হচ্ছে যে উমেন সম্পর্কিত যে জ্ঞান, স্টাডি অফ দ্য উমেন, দ্যাট ইজ স্টাডি অফ ফিমেল অর্গানস। উমেন বলতে আসলে আমরা কোনটা পড়বো বা কোনটা বুঝবো, মূলত এখানে হচ্ছে ফিমেল যে অর্গান গুলো আছে, জেনিটাল অর্গান, ঠিক আছে, অফ রিপ্রোডাকশন, যেটা আমাদের প্রজননের সাথে সম্পর্কিত, এন্ড দেয়ার ডিজিজ, এবং তার রোগ, অর্থাৎ প্রজনন সংক্রান্ত যে বিষয়গুলি এবং রোগগুলি আছে সেই সম্পর্কে যে জ্ঞান, যে পড়াশোনা, যে নলেজ, সেটাই হচ্ছে আমাদের গাইনোকোলজি। এই শব্দটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি, গ্রিক ওয়ার্ড গাইনি, গাইনি মিনস ওমেন, গাইনি মিনস ওমেন, অ্যান্ড লজস মিনস ডিসকোর্স অর নলেজ, অর্থাৎ জ্ঞান বা আলোচনা। তার মানে গাইনোকোলজি মানে হচ্ছে ওমেন নিয়ে বা ফিমেল নিয়ে বা ফিমেল অর্গান নিয়ে যে আলোচনা করা হবে, যে ডিসকোর্স করা হবে, সেটাই হচ্ছে গাইনোকোলজি। আশা করি সবাই বুঝতে পেরেছে। কারো কোনো কনফিউশন আছে? একজন একটু ইয়েস বলবেন, তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ, গাইনোকোলজির সংজ্ঞা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসি অবস্টেট্রিক্স।
ধাত্রীবিদ্যা বা প্রসূতিবিদ্যা। এটারই আরেকটা পার্ট হচ্ছে মিডওয়াইফারি, হ্যাঁ, একই ধাত্রীবিদ্যা। তো এটা কি জিনিস? ইট ইজ দ্য স্টাডি অফ চাইল্ড বার্থ অ্যান্ড ইটস ডিসঅর্ডার। প্রথমে যে সন্তান প্রসব সংক্রান্ত যে নলেজ বা যে পড়াশোনা, যে বই, হ্যাঁ, এগুলো সাধারণত বইয়ের মধ্যে থাকে, এই কারণে আমরা এগুলো বই বলি বা গাইনোকোলজি বই বলি। তাহলে কি বলছে? চাইল্ড বার্থ অর্থাৎ সন্তান প্রসব সংক্রান্ত, অ্যান্ড ইটস ডিসঅর্ডার, এবং এর যাবতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের অবস্টেট্রিক্স এর আন্ডারে পড়বে। সো অবস্টেট্রিক্স ইজ অ্যান অ্যাসপেক্ট অফ গাইনোকোলজি। দেখেন বলতেছে এটা আসলে গাইনোকোলজিরই একটা প্রতিচ্ছবি, হ্যাঁ, বা একটা সমনাম, বা একটা কি বলে পরিপূরক একটা বিষয়। এন্ড ইন প্র্যাকটিস, আমরা যারা প্র্যাকটিস করি ব্যবহারিক ক্ষেত্রে, দ্য টু ক্যান নট বি সেপারেটেড, এই দুটাকে আসলে কি হয় না, আলাদা করা যায় না। এই জন্য এই গাইনি এবং অবসটা একসাথে পড়াশোনা করতে হয়, একসাথে আলোচনা করতে হয়, একসাথে প্র্যাকটিস করতে হয়। আমরা প্রথমত ধরেন একটা মহিলা আসলো, সে আনমেরিড বা তার কি অনেক কনসেপশন হয়নি, সে নানা রকম সমস্যা নিয়ে আসলো, তাহলে তার মানে কি, তার এটা গাইনোকোলজির সমস্যা। এখন পরবর্তীতে সে যখন ধরেন বিয়ে করলো বা সে যখন বাচ্চা কনসেপ্ট করলো, তখনও কিন্তু সে ওই গাইনি ডাক্তারের কাছে কিন্তু আসবে, অর্থাৎ আপনার কাছে আসবে। তখন আমরা কিন্তু তার এই যে প্রেগনেন্সি যে পিরিয়ডটা তার কিভাবে যত্ন নিতে হবে, তার কিভাবে এটা মানে স্বাভাবিকভাবে যেন কনসেপশন করানো যায়, সরি কি বলে, ডেলিভারি করানো যায়, তারপরে হতে গিয়ে পরবর্তীতে বাচ্চার যেন টেক কেয়ার যাবতীয় যে পরামর্শ দেওয়া যায়, এই সবগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করি। এই জন্য প্র্যাকটিস লাইফে গাইনি এবং অবস দুটো একসাথে আমাদের ধারণা রাখতে হবে এবং এটাকে আমরা প্র্যাকটিস করব। এখন যেহেতু এই দুইটা আমরা বলছি যে গাইনি অবসটা আসলে হচ্ছে কি ফিমেল অর্গান, অর্থাৎ ফিমেল জেনিটাল অর্গান নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমত জানতে হবে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি। এটা আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে আসছেন তারা অ্যানাটমি ফিজিওলজির মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়েছেন, বা এটা আবার একটু ডিভিশন দিয়ে নেবেন। আমি সংক্ষেপে একটু বলবো। দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ এন অর্গানিজম, এখানে অর্গানিজম বলতে বোঝাচ্ছে যে জীব, মানে জীবের, এই জীবের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন যে সিস্টেমটা, পদ্ধতিটা, সেটা হচ্ছে কি অলসো নোন অ্যাজ দ্য জেনিটাল সিস্টেম। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা কি বলি? জেনিটাল সিস্টেম বলি, প্রজনন পদ্ধতি। ইজ দ্য বায়োলজিক্যাল সিস্টেম, এটি একটি জৈবিক বা জীব সংক্রান্ত একটা পদ্ধতি, মেড আপ অফ অল দ্য অ্যানাটমিক্যাল অর্গানস, যার মাধ্যমে কি হয়, অ্যানাটমিক্যাল অর্গান, আমাদের যে দৈহিক যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো কি করে, মেড আপ করে, তৈরি করে, ইনভলভ ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, পাশাপাশি তারা কি করে, তার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন যে প্রজনন ক্ষমতা বা পুনরুৎপাদন করার যে ক্ষমতাটা, সেটাও তারা কি করে, ইনভলভ করে, অর্থাৎ এর সাথে জড়িত। এই কথাটি বাংলা দেওয়া আছে, যে সিস্টেম বা তন্ত্রের মাধ্যমে পুরুষ ও মহিলা প্রজনন অঙ্গ এবং কাঠামো গঠিত হয়, অর্থাৎ জীবদেহের প্রত্যেকটা জীবদের মধ্যে কি আছে, পুরুষ আছে, মহিলা আছে। অনেকে তো বলতে পারেন স্যার এর তো ব্যতিক্রম আছে। আসলে ব্যতিক্রমটা আমরা আগে বলেছি যে আমাদের যে মেডিকেল সায়েন্সের ব্যতিক্রমটা আমরা পরে পড়বো, আগে হচ্ছে আমাদের স্বাভাবিক যে গঠন বৈশিষ্ট্য, স্বাভাবিক যে ফাংশন, এটা নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তী তার ডিসঅর্ডার, হ্যাঁ, অর্থাৎ ডিজিজ নিয়ে আলোচনা করবো। এই জন্য বলতে স্বাভাবিকভাবে যে পুরুষ ও মহিলা প্রজনন অঙ্গ এবং কাঠামো গঠিত হয় তাকেই প্রজনন তন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলে। এই অঙ্গ ও গঠনগুলির বৃদ্ধি এবং কার্যকলাপ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রজনন তন্ত্র অন্যান্য তন্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, বিশেষ করে মূত্রতন্ত্র। অনেক যে আমরা এর আগে ফিজিওলজি ক্লাসের মধ্যে বলেছিলাম যে যেহেতু প্রজনন অঙ্গটা ইউরিনারি সিস্টেম যেটা মূত্রতন্ত্র, এটা প্রজনন অঙ্গ দিয়ে কাজ সারতে হয়, এই জন্য অনেক বইয়ের মধ্যে এবং অনেক কি বলে যারা শিক্ষক আছেন তারা এই দুটাকে একত্রে আলোচনা করেন, যেটাকে বলা হয় ইউরোজেনিটাল সিস্টেম, মূত্র জননতন্ত্র। তো যাই হোক, রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা বুঝলাম। এবার হচ্ছে রিপ্রোডাকশন বা প্রজনন জিনিসটা কি। আগেটা ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজনন তন্ত্র, টোটাল সিস্টেমটা। এবার হচ্ছে হোয়াট ইজ রিপ্রোডাকশন বা প্রজননটা কি। রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস, একটি জৈবিক প্রক্রিয়া, বাই হুইচ নিউ অফস্প্রিং, এটা মানে হচ্ছে বংশ, হ্যাঁ, বংশ বা সন্তান বা প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যেটাকে আমরা বলি, ইন্ডিভিজুয়াল অর্গানিজমস আর প্রডিউস ফ্রম দেয়ার প্যারেন্টস, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে, যে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে
কোনো স্বতন্ত্র জীব তার পিতামাতা থেকে নতুন সন্তান বা তার নতুন যে বংশ বিস্তার করে সেটাকে আমরা বলি রিপ্রোডাকশন। যে সিস্টেম দ্বারা কি হয়, প্রজনন অঙ্গ তৈরি হয় এবং পরবর্তীতে একটা জীব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে রিপ্রোডাকটিভ সিস্টেম। আর যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্যারেন্টস থেকে পিতামাতা থেকে তার পরবর্তী বংশোদ্ভূত তৈরি হয় সেটাকে বলা হয় রিপ্রোডাকশন বা প্রজনন। এবার আমরা আসি এইম অফ রিপ্রোডাকশন। এই যে রিপ্রোডাকশন বা প্রজনন যে বা বংশগুলি যে আসবে সেটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সহজ, দুইটাই জিনিস, যে টু মেইনটেইন ওন স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকে চায় তার নিজের বংশকে রেখে যেতে, তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে। হ্যাঁ, টু ইনক্রিজ দ্য নাম্বার অফ এক্সিস্টেন্স, তার অস্তিত্ব বজায় রাখা। হ্যাঁ, তার নিজের বংশ তার অস্তিত্ব টিকিয়ে রাখা। এই জন্য সবাই আমরা চেষ্টা করি কি বংশের বাতি চালিয়ে রাখার জন্য। হ্যাঁ, বংশ পরম্পরায় অমুক বংশ তমুক বংশ, আসলে প্রত্যেকে চাই কি, মানে কি, এটা একটা জেনেটিক কোড। আমরা যেটা জানি যে ডিএনএ, আমাদের প্রত্যেক জীবনের কি থাকে, ডিএনএ থাকে। হ্যাঁ, সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম থেকে পরবর্তীতে কি হয়, যে ডিএনএ আরএনএ এর মাধ্যমে বংশ পরম্পরায় চলতে থাকে। ঠিক আছে, একটু ক্লাস নিচ্ছি, কথা বলা যায় 10টার পরে। 10টার পরে ক্লাস নিচ্ছি। 10টার পরে? 10টায় তাহলে কালকে আসতে হবে। তাহলে কি হচ্ছে, রিপ্রোডাকশনের উদ্দেশ্যটা কি, যে তার নিজস্ব প্রজাতি রক্ষা করা এবং নিজের অস্তিত্বটাকে বজায় রাখা। এবার আমরা আসি যে টাইপস অফ রিপ্রোডাকটিভ সিস্টেম। রিপ্রোডাকটিভ সিস্টেমটা কয় ধরনের? এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম। পুরুষ প্রজনন তন্ত্র এবং মহিলা প্রজনন তন্ত্র, এটা হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেমের দুইটা পার্ট। যেহেতু আমাদের টপিকস হচ্ছে গাইনি অ্যান্ড অবস, সেক্ষেত্রে আমরা মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এখানে আলোচনা করব না। এখান থেকে আমরা আমাদের রাস্তা ভিন্ন, আমরা ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের দিকে যাব, এটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা চলবে। এবার আমরা আসি সেক্স বা জেন্ডার বা ইন্টারকোর্স বা কোয়েশন বলতে আমরা কি বুঝি। দেখেন, সেক্স, তাই না, প্রচলিত ভাষায় এই সেক্স শব্দটা শুনলে আমরা বা বাংলা যদি আমরা বলতে মানে হচ্ছে কি যৌন উত্তেজনা বা যৌন ক্রিয়া, এই জাতীয় মিনিংসটাই কিন্তু আমরা বুঝি। কিন্তু আবার দেখবেন কোনো যদি একটা ফর্ম থাকে যে আসলে ওই যে আমরা এখানে লেখা থাকে যে পুরুষ না মহিলা, হ্যাঁ, তখন যদি ওখানে লেখা থাকে সেক্স, মেল আর ফিমেল, তার মানে এটা বোঝাচ্ছে আপনার লিঙ্গ, হ্যাঁ, যে সে কি পুরুষের দিকে যাবে না মহিলার দিকে যাবে। আবার আমরা যখন কেস টেকিং করি রোগীর ক্ষেত্রে, রোগী দেখার লিপিটা করি, ওখানে কিন্তু আমরা তার সেক্সুয়াল হিস্ট্রিটা নেই। হ্যাঁ, তার কি যৌন ইতিহাস, যে তার পারিবারিক যে বিষয়গুলো থাকে বা তার কোনো সমস্যা হয়েছে কিনা বা তার এইটাতে কোনো সমস্যা আছে কিনা। তার মানে এটা দ্বারা কিন্তু লিঙ্গ বোঝায়, জেন্ডারও বোঝায়, আবার পজিশন বা ইন্টারকোর্সও বোঝায়। তাহলে আসলে আমরা দেখি এই সেক্স জিনিসটা, দ্য ক্যারেক্টারিস্টিক্স that differentiate males and females। প্রথমত হচ্ছে কি, এটা এমন একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য যা ডিফারেন্সিয়েট করে, পৃথক করে মেল এন্ড ফিমেলকে। তাদেরকে ইন মোস্ট প্ল্যান্টস এন্ড এনিমেলস, বেশিরভাগ উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে মেল ফিমেল নির্ধারক আলাদা করার যে বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে সেক্স বা জেন্ডার। ইট ইজ এ ট্রেট, এটি একটি বৈশিষ্ট্য that determines an individual's reproductive function, male or female। অর্থাৎ এটাও যে একই কথা, যে এটা একটি বৈশিষ্ট্য যেটা নির্ধারণ করে কোনো একটা প্রজাতির, কোনো একটা ইন্ডিভিজুয়ালের, কোনো একটা ব্যক্তির তার রিপ্রোডাক্টিভ ফাংশন, তার যৌন ক্রিয়া, প্রজনন প্রক্রিয়া, এটা দ্বারাও সে, কারণ এই ইন্টারকোর্স কোয়েশন সেক্স না থাকলে তার কিন্তু কি হবে না, তার যে বংশ বিস্তার হবে না। এই জন্য বলছি এনিমেলস এন্ড প্ল্যান্টস দ্যাট প্রোপাগেট দেয়ার স্পেসিস, যার মাধ্যমে কি হয়, তার বংশ বিস্তার হয়, কি হয়, প্রজাতি বৃদ্ধি ঘটে থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ, ওই যে যৌন প্রজনন দ্বারা। দ্য টাইপ অফ গ্যামেটস প্রডিউসড বাই অ্যান অর্গানিজম ডিফাইন ইটস সেক্স। এখানে একটা নতুন শব্দ চলে আসছে, গ্যামেটস। আমরা প্রত্যেকটা জায়গাতে যে ক্লাসগুলোতে যাব ধারাবাহিকভাবে একটা করে টপিকস আসবে এবং সেই টপিকসটা আমরা ঢুকে যাব।
তাহলে এখানে কি বলছে যে নতুন একটা শব্দ গ্যামেট। গ্যামেট বলতে হচ্ছে জনন কোষ। আমরা আমরা জানি আমাদের প্রত্যেকটা জীব দেহের ক্ষুদ্রতম পার্টের নাম কি? একজন একটু বলেন তো, জীব দেহের কি দিয়ে তৈরি সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট, তার নাম কি? কোষ। কোষ, সেল। ভেরি গুড। তার মানে প্রত্যেকটা জীব সেল দিয়ে গঠিত হয়। এই সেলগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। যদি আমরা জীবের ক্ষেত্রে যাই তাহলে আসবে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তাই না? আবার যখন তার যে ফাংশন নিয়ে আসবে, ক্যারেক্টার নিয়ে আসবে, তখন আবার এই সেলটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহ কোষ এবং একটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ মানে হচ্ছে যেটা দ্বারা আপনার যে বডি বিল্ড আপ হয়, দেহ গঠিত হয়, আমরা ছোট থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে দেহ কোষ, ঠিক আছে? আর জনন কোষ হচ্ছে যেটা দ্বারা তার সেক্স অর্গান তৈরি হয়, যে বলা যায় সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সাইকেল বা সিস্টেম দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে জনন কোষ দ্বারা। এই জনন কোষকে বলা হয় গ্যামেটস, দ্য টাইপ অফ গ্যামেটস। এবং এই গ্যামেটসটা কোন ধরনের হবে তার উপর ডিপেন্ড করে আমাদের এই সেক্স নির্ধারণ হয়, যে সেটা কি মেল হবে তার মানে ফিমেল, অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। এই গ্যামেটটাই আমাদের এই সেক্স বা জেন্ডার নির্ধারিত হয়। এটা দ্বারাই পরবর্তীতে বৈশিষ্ট্য দ্বারা কি হয়, যা তাদের ইন্টারকোর্স বা কৈশোরের মাধ্যমে প্রজাতি বংশ বিস্তার হয়। এতটুকু কি সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি হোয়াট ইজ গ্যামেট বা জনন কোষ। Gametes are an organism reproductive cells or sex cell. সহজ কথা, যে সেক্স সেল বা রিপ্রোডাক্টিভ সেল, প্রজনন যে কোষ বা জনন কোষ, সেটাই হচ্ছে গ্যামেটস। ফিমেল গ্যামেটস আর ওভা অর এগ সেল। খেয়াল করেন, ওভা অর এগ সেল। স্ত্রী গ্যামেটকে কি বলা হয়? ওভা বা এগ সেল। ওভা কিন্তু, হ্যাঁ। এন্ড মেল গ্যামেটস আর স্পার্ম। পুরুষের গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম, আর মহিলা গ্যামেটের নাম হচ্ছে কি? ওভা বা এগ সেল। Gametes are haploid cell and each cell carries only one copy of each chromosome. এখানে আবার সেলের আবার একটা কি বলে ভাগ আছে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল। যেগুলো ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেলের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যে যেগুলো এই যে 2 কপি করে যদি ক্রোমোজোম থাকে, তখন সেই সেলগুলিকে বলা হয় ডিপ্লয়েড সেল। একটু কঠিন টার্ম, একটা বায়োলজিক্যাল টার্ম। আর যেগুলোর মধ্যে সিঙ্গেল কপি থাকে, যে অনলি 1 কপি, সেটা হলো হ্যাপ্লয়েড সেল। তো আমাদের এই যে সেক্স সেলগুলো ওভা বা স্পার্ম, এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। কি সেল? হ্যাপ্লয়েড সেল, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের গ্যামেটস। এরপরে আমরা আসবো গোনাড। এটা একটা শব্দ। গোনাডস আর গ্ল্যান্ডস। গোনাড মানে হচ্ছে কি? গ্ল্যান্ড that produce gametes। অর্থাৎ এই গ্যামেটটা, যেটা আমার আগের স্লাইডে যদি আসে, এই যে গ্যামেটটা যেখান থেকে তৈরি হয় সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে কি? গোনাড। মানে গ্যামেট তৈরি হয় কোথা থেকে? গোনাড থেকে। এই জন্য আমরা বলছি হোয়াট ইজ গোনাড? গোনাড হচ্ছে গ্ল্যান্ড দ্যাট প্রডিউস গ্যামেটস। অর্থাৎ গোনাড হচ্ছে এক ধরনের গ্রন্থি যা গ্যামেট বা জনন কোষ তৈরি করে। তাহলে এই যে ফিমেলের গ্যামেটের নামটা কি ছিল? ম্যাডাম যে ছিলেন একটু আগে, ম্যাডাম বলেন তো কি নাম আপনার? স্যার আপনি কি আমাকে বলছেন? জি, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ইসমত আরা শিমি। ইসমত আরা ম্যাডাম, আপনি বলেন তো এই যে ফিমেল গ্যামেটের নামটা কি? স্যার ওভা বা ডিম্বাণু। হ্যাঁ, ডিম্বাণু বা ওভা। এখন আপনার একটু কমন সেন্স থেকে একটু বলেন, ভুল হইলে কোনো অসুবিধা নেই, আমরা শেখার জন্য আসছি। এই ওভাটা তৈরি হয় কোত্থেকে বা কোত্থেকে নিঃসরণ হয়? স্যার ডিম্বাণুটা ওই যে আপেলের মতো যে ইয়াটা থাকে, ওইখান থেকে। ওইটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওনাকে একজন একটু হেল্প করেন, কোত্থেকে হবে? ভেরি গুড, ওভারি স্যার। রাইট, ওভারি থেকে। ওভারি। হ্যাঁ, আপনার নাম কি? স্যার আমি কামরুন্নাহার। কামরুন্নাহার ম্যাডাম, যাক, ওভারি থেকে। আচ্ছা, এবার তাহলে আরেকজন বলেন, ছেলেদের থেকে বলেন তো, তাহলে ছেলেদের যে স্পার্মটা তৈরি হয় কোত্থেকে? টেস্টিস স্যার।
টেস্টিস থেকে, ভেরি গুড, এই তো আপনারা পারছেন। তাহলে দেখেন এই কথাটা বলা আছে, দ্য ফিমেল গোনার্স আর দ্য ওভারিজ অ্যান্ড দ্য মেল গোনার্স আর দ্য টেস্টিস। তার মানে এই ওভারি এবং টেস্টিস হচ্ছে আমাদের গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডকে আমরা বলি গোনাড। ঠিক আছে, এটা স্পেশাল একটা শব্দ মেডিকেল সায়েন্সে। সাধারণত আমরা গ্ল্যান্ড বলি, সবাই সরাসরি টেস্টিস ওভারি বলি, কিন্তু যখন বলবে গোনাড তাহলে যদি মেল গোনাড হবে তার মানে ওভারি, সরি মেল গোনাড হবে টেস্টিস, ফিমেল গোনাড হবে ওভারি। এই হচ্ছে গোনাড। গোনাড থেকে কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। গ্যামেট মানে হচ্ছে সেক্স সেল যেটা আর কি, হ্যাঁ, অর্থাৎ ওভা আর স্পার্ম। এরপরে আমরা আসি গোনাডোট্রপিন। দেখেন সব কাছাকাছি তিনটা জিনিস, একটা হচ্ছে গ্যামেট, একটা হচ্ছে গোনাড, আর একটা হচ্ছে গোনাডোট্রপিন। গোনাডোট্রপিনটা কি? গোনাডোট্রপিন আর হরমোনস, এটা হচ্ছে হরমোন। দেখেন কেন হরমোনের কথাটা আসলো এখানে, এই যে বলছি গ্ল্যান্ড, তাই না? এখন আমাকে একটু বলেন তো যে হোয়াট ইজ গ্ল্যান্ড, যদি আমরা গ্ল্যান্ড সম্পর্কে চাই তাহলে কি আইডিয়া আছে গ্ল্যান্ড কি? দেখেন এখানে বলে দিছে গ্ল্যান্ডের বাংলা হচ্ছে গ্রন্থি। হ্যাঁ, গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি হচ্ছে এমন একটা মানে সেল দিয়ে তৈরি, ইপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়, যার কাজ হচ্ছে সিক্রেশন করা, অর্থাৎ নিঃসরণ হওয়া। আমরা এটা ফিজিওলজিতে পড়বো। আমাদের বডিতে দুই ধরনের গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যার নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড যার নাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। সাধারণত এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নিঃসরণ হয়, যেটা আমাদের পরিপাকের ক্ষেত্রে খুব সহায়তা করে। আর এন্ডোক্রাইন যেটা অন্তঃক্ষরা, এখান থেকে হরমোন নিঃসরণ হয়। হরমোন আমাদের বডিতে অসংখ্য কাজ করে, অনেক কাজ করে, সব স্পেশাল কাজ করে। তাহলে এই যে গোনাড যেটা গ্ল্যান্ডস, তার মানে এর কাজ হচ্ছে কি নিঃসরণ করা? হরমোন নিঃসরণ করা। এবং এই যে দেখেন গোনাডোট্রপিন, এই কথাটি বলা হচ্ছে গোনাডোট্রপিন আর হরমোনস synthesized and released by the anterior pituitary which act on the gonads. এই গোনাড থেকেও হরমোন নিঃসরণ হয়। আবার কি এটাকে আবার ডেভেলপ করার জন্য, ঠিক আছে, এই টোটাল রিপ্রোডাক্টিভ কি বলে সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমাদের হেডকোয়ার্টার আছে ব্রেনের। সেই ব্রেনের একটা আমাদের গ্ল্যান্ড আছে, নাম হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, এটাকে আমরা বলি কি কি গ্ল্যান্ড বলি পিটুইটারিকে? মাস্টার গ্ল্যান্ড, সব কাজে লাগে। হ্যাঁ, এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের কি করে? এই গোনাডোট্রপিন হরমোনটা নিঃসরণ হয়, যেটা কাজ করে কোথায়? গোনাডের উপরে। মাস্টার গ্ল্যান্ড। হ্যাঁ, টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ সেক্স হরমোনস এন্ড স্টিমুলেট প্রোডাকশন অফ আইদার স্পার্ম অর ওভা। অর্থাৎ এই গোনাডোট্রপিন সে নিজে হচ্ছে একটা হরমোন, যেটা সাধারণত রিলিজ হয় কোন জায়গা থেকে? আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, মাথায়। সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে, যেটা সরাসরি কাজ করে কার উপরে? গোনাডের উপরে। তার মানে মহিলাদের ক্ষেত্রে কাজ করবে ওভারিতে, এবং কি বলে পুরুষদের ক্ষেত্রে কাজ করবে কোথায়? টেস্টিসের ক্ষেত্রে। কিসের জন্য কাজ করবে? এই যে টোটাল যে সেক্স হরমোন আছে আবার আলাদা, হ্যাঁ, এই সেক্স হরমোন গুলোকে ইনক্রিজ করার জন্য, প্রোডাকশন করার জন্য, এবং সেটাকে স্টিমুলেট করে, উজ্জীবিত করে, যে আইদার স্পার্ম, পুরুষের ক্ষেত্রে হবে স্পার্ম, মহিলাদের ক্ষেত্রে হবে ওভা। ফলিকল স্টিমুলেটিং হরমোন, সংক্ষেপে বলা হয় FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এন্ড লুটেনাইজিং হরমোন LH, এই দুইটা হচ্ছে আমাদের প্রধান গোনাডোট্রপিন। তাহলে আমরা গোনাডোট্রপিন হরমোন বললে এই দুইটা হরমোনকে মেইনলি বুঝবো, একটা হচ্ছে FSH, একটা হচ্ছে LH। এই জন্য দেখবেন হয়তো অনেকে দেখে ফেলছেন যে মহিলাদের বিভিন্ন ডিসঅর্ডারের ক্ষেত্রে, রিপ্রোডাক্টিভ ইনফার্টিলিটির ক্ষেত্রে এই হরমোনগুলি কিন্তু নাম চলে আসে রিপোর্টের ক্ষেত্রে। কাজেই আমরা যদি এই গাইনি অংশটা ভালো মতো পড়ি তাহলে কিন্তু তাদের সমস্যা এবং সমাধানের জন্য অনেক কিছু ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা আসি সেক্স হরমোন গুলো আসলে কি আমাদের। হোয়াট ইজ দ্য সেক্স হরমোন? হোয়াট আর এটা বিভিন্ন ধরনের হরমোন, অনেকগুলো হরমোন, আমরা নামগুলি আস্তে আস্তে পড়বো। যেমন এস্ট্রোজেন, তারপর হচ্ছে প্রোজেস্টেরন। নামগুলি একটু মুখস্থ করতে হবে। নামগুলি যদি আমরা পরিচিত হতে পারি নামগুলোর সাথে, তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে কোনটার কি কাজ এবং এটা কেন দেব, এটার ইনভেস্টিগেশনের কি আসবে, সেটা হচ্ছে এখানে চলে আসবে। তাহলে কি? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, FSH। হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষিপ্ত নামটা।
FSH যেটা একটু আগে বলেছিলাম ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH। কামরুন নাহার ম্যাডাম বলেন তো, এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এই দুইটা সেক্স হরমোনের মধ্যেও আছে, কিন্তু এই দুইটা আসলে স্পেশালি কি হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন খেয়াল এই দুইটা কি হরমোন? এই যে একটু আগে বলছে কিন্তু, এই যে কি হরমোন দেখেন তো, এই যে নাম দুইটা আছেন এখানে, ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, হ্যাঁ গোনাডোট্রপিন হরমোন। কারণ এই দুইটা ওই যে অন্যান্য সব সেক্স হরমোন গুলাকে কি করে, যে প্রোডাকশন অফ সেক্স হরমোনস ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ, অর্থাৎ তার উৎপাদন গুলো, অন্যান্য সেক্স হরমোন গুলো উৎপাদন বৃদ্ধি করে, কিন্তু বিশেষভাবে তারা কাজ করে কার উপরে? স্পার্ম অথবা ওভামের উপরে, ওভার উপরে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে গোনাডোট্রপিন। পাশাপাশি আরো অন্যান্য যে সেক্স হরমোন গুলো আছে সেটা হচ্ছে কি, রিল্যাক্সিন, ইনহিবিন, অ্যাক্টিভিন, ফলিস্টাটিন। এরপর হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, DHT, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এন্ডোস্টেনেডিয়ন। তো আমাদের বেশিরভাগ পরিচিত যে সেক্স হরমোন গুলো বা যেগুলো নিয়ে আমরা কাজ করি বা অনেক সময় ইনভেস্টিগেশনে দেয়া ডাক্তাররা দেন, আমরা সেটা পাই হচ্ছে এই যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, FSH, LH, এই ছয়টা হচ্ছে আমরা মূলত বেশি পাই, এটা কমন। হ্যাঁ, আর রিল্যাক্সিন, ইনহিবিন, অ্যাক্টিভিন, ফলিস্ট্যাটিন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, DHT বা এন্ডোস্টেনেডিয়ন, এগুলো অত বেশি পরিচিত না, বাট এগুলো লাগে। এখানে আরেকটা বিষয়, এই যে দেখেন অনেকে বলে এগুলা মেল হরমোন, এগুলা ফিমেল হরমোন। হ্যাঁ, আসলে এই প্রত্যেকটা হরমোন কম বেশি আমাদের নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কাজ করে বা উভয়ের ক্ষেত্রেই আছে, ঠিক আছে? কিন্তু প্রথমত হচ্ছে গিয়ে এই যে টেস্টোস্টেরন নামের যার পরিচয়, হ্যাঁ দেখেন এটা কোত্থেকে উৎপাদন হবে বা কোত্থেকে আসবে বেশি বলেন তো? টেস্টোস্টেরন কোত্থেকে আসবে? টেস্টিস থেকে। টেস্টিস থেকে, এবং টেস্টিসকে ডেভেলপ করে কিন্তু টেস্টোস্টেরন হরমোন, তাই না? তার মানে এই হরমোনটা কি পুরুষেরই হরমোন, তাই তো বোঝায়? মহিলাদের ক্ষেত্রে কি এটা নাই? নাই স্যার, নাই, আছে, মহিলাদের ক্ষেত্রেও কাজ করে। কারণ কি দেখেন, এই যে মেইনলি বিষয়টা হচ্ছে আমাদের যে ওই যে হেডকোয়ার্টার বললাম যে মাস্টার গ্ল্যান্ড, কোনটা? পিটুইটারি, তাই না? এই পিটুইটারি থেকে যখন গোনাডোট্রপিন হরমোনটা নিঃসরণ হয়, হ্যাঁ, তারা দুইটাই সমানতালে নিঃসরণ হয়। কোন দুইটা হরমোন? এই যে আমাদের FSH, LH, দুইটা গোনাডোট্রপিন হরমোন। এরা এসে কাজ করে কোথায়? ওরা এসে কাজ করে হচ্ছে গিয়ে কোথায়? জেনিটাল অর্গানের, মানে জেনিটাল যে কি বল রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো সেটা তৈরি করবে, অর্থাৎ সেটা মেল বা ফিমেল। এখন আমরা মানুষের ক্ষেত্রে যদি আসি, একজন মানুষের কি বলেন তো ক্ষমতা আছে সে ছেলে বা মেয়ে এরকম তৈরি করবে? হবে? এটা কিন্তু না স্যার, মানুষও পারবে না। এটা কিন্তু মানুষের হাতে নেই, তাই না? তার মানে এটা যেহেতু ন্যাচারালি তৈরি হবে, এটা সৃষ্টিকর্তার হাতে, তো যখন ওনার হুকুম হবে যে এইটা ছেলে হবে বা এইটা মেয়ে হবে, তখন মূলত হচ্ছে কি ওই যে হরমোনগুলি, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন, এরা কি করে ওই অনুযায়ী এই হরমোনগুলোর মাত্রাটা বাড়িয়ে দেয়। যদি ফিমেল হয় তাহলে তার ফিমেল যে হরমোনগুলো আছে, অর্থাৎ এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, এই হরমোনগুলো তখন বেশি পরিমাণে নিঃসরণ করে তখন ওইটাকে কি করে, ওই ওভারিটাকে ডেভেলপ করে এবং ওভারগুলোকে তৈরি করে ফেলে। ঠিক একই রকম ভাবে যদি সেটা পুরুষ হয় তাহলে তার এই বাকি হরমোনগুলো এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন এগুলো কম রিলিজ হবে, এগুলো কম অ্যাক্টিভ হবে। তার মধ্যে তখন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেড়ে যাবে, ঠিক আছে? তখন তার ওই যে স্পার্ম ডেভেলপ হবে, তার টেস্টিসটা ডেভেলপ হবে, হ্যাঁ, তার তখন এক্সটার্নাল জেনিটাল অর্গান গুলো তৈরি হবে, এরকম ভাবে কি করবে, তার গ্রো হবে। এখন যদি কারো কারো ক্ষেত্রে ওই যে ব্যতিক্রম, যে উল্টা হয়ে যায়,
যে মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কম হওয়ার কথা, কিন্তু যদি কোনো মহিলার মধ্যে টেস্টোস্টেরনের মাত্রাটা যদি বেশি হয়ে যায় তখন দেখা যায় তার মধ্যে কিছু পুরুষালী বৈশিষ্ট্য চলে আসে। ঠিক একই রকম ভাবে যদি এই ফিমেল হরমোন গুলো প্রোল্যাকটিন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো যদি কোনো পুরুষের বডিতে যদি বেশি মাত্রায় থাকে বা বেশি মাত্রায় নিঃসরণ হয় তখন তার মধ্যে কিন্তু কিছু মেলি টাইপের বৈশিষ্ট্য চলে আসে। ক্লিয়ার? আর যখন এই সেক্স হরমোন গুলোর যদি কোনো ডিসঅর্ডার থাকে অথবা আমাদের এই যে সেক্স ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি কোনো ডিসঅর্ডার থাকে তখন কিন্তু আমাদের ওই যে থার্ড জেন্ডার বা ব্যতিক্রম এই জাতীয় কিছু কিন্তু কি হয়, লিঙ্গ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। এগুলো হচ্ছে আমাদের সেক্স হরমোনের কোনো ডিসঅর্ডার যদি থাকে তার মধ্যে। তো সেটা আমরা পরবর্তী আলোচনা করব যে মহিলাদের ক্ষেত্রে হয়তো যে অনেক সময় পুরুষের মতো দাড়ি গোঁফ হয়ে যায়, হ্যাঁ, তার কণ্ঠস্বরে একটু ছেলে ছেলে থাকে, ঠিক বিপরীত ক্রমে আবার ছেলেদের ক্ষেত্রে কি হয়, যে মহিলাদের মতো ব্রেস্ট ডেভেলপমেন্ট করে, তাই না? এগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলো যে সেক্স হরমোনের একটু কি তারতম্যের কারণে, ডিসঅর্ডারের কারণে এই বিষয়গুলো তৈরি হয়। তো আমাদের এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা রেফারেন্স বুক যদি থাকে এগুলো আমরা মেডিকেলের যত বইগুলো আছে ইংরেজি বইগুলো পড়ে নেবেন। তো আমার এই গাইনি বিষয়টা এবং অবস্ট্রাকে সহজ করার জন্য আমার নিজের লেখা একটা বই আছে, আপনারা রেফারেন্স বই হিসেবে এটা কালেক্ট করে নিতে পারেন। এই ধারাবাহিকভাবেই থাকবে ইজি হ্যান্ডবুক অফ গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স। এটা আমাদের এই যে ওয়েবসাইট আছে আমাদের, হোসেনি স্যার আমাদের আজকে ওয়েবসাইটের ব্যবহার আবার একটু দেখিয়ে দিবেন। ওখানে আমাদের একটা ই শপ নামে একটা কি বলে একটা অপশন আছে, ওখান থেকে এটা পছন্দের বই যারা দূরে থাকেন অনলাইনে কালেকশন করে দিতে পারবে, ওখানে আপনার এই বইটা নিয়ে নিতে পারবেন। হোসেনি স্যার কি আছেন লাইনে? হ্যাঁ আছি, লাইনে আছি। স্যার আপনি যদি একটু আবার আজকে দেখিয়ে দিতেন ওই যে কিভাবে তারা সফটওয়্যারটা ইউজ করবেন। একটু ক্লাস তো ওই সময় আমি দেখিয়ে দিব না, সব ইয়ার একসাথে ক্লাস হবে তো ওই সময় আমি একটু ওই সময় দেখিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে হোসেনি স্যারের নিজের ক্লাস থাকবে সব ইয়ারের একসাথে, তখন উনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তো এই যে আজকে আমরা যতটুকু পড়লাম এটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে করতে পারেন, কারো যদি কিছু জানার থাকে আজকের ক্লাস সম্পর্কে একটু হাত তুলবেন প্লিজ। কারো কোনো প্রশ্ন? তাহলে আমি একটু দুই একজনকে জিজ্ঞেস করি। এখানে আমার সামনে আছেন, আমি দেখি রঞ্জিত কুমার মিস্ত্রি। স্যার আপনি বলেন, আজকে আমরা যে গাইনি নিয়ে আলোচনা করলাম, এই গাইনি আসলে এটা কি জিনিস? গাইনোকোলজি বলতে কি বুঝি আমরা? এটা ধাত্রীবিদ্যা। গাইনোকোলজি ধাত্রীবিদ্যা না, একটু কারেকশন করেন। গাইনি শব্দের অর্থ কি? স্ত্রী। উমেন। গাইনি মানে হচ্ছে উমেন, তার মানে স্ত্রী রোগ বিদ্যা। স্ত্রী রোগ বিদ্যা, হ্যাঁ। হ্যাঁ, আর ধাত্রীবিদ্যা হবে কোনটা? মিডওয়াইফারি বা অবস্টেট্রিক্স, প্রসূতি বিদ্যা বা ধাত্রীবিদ্যা। রাইট, ঠিক আছে। আব্দুল সালাম স্যার আপনি আছেন লাইনে? জি স্যার আছে। আপনি বলেন তাহলে এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে আমরা কি বুঝি? রিপ্রোডাক্টিভ সিস্টেম হলো স্যার সন্তান জন্মদানের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মানে সিস্টেম যার মাধ্যমে সন্তান উৎপাদন হবে, সেক্সুয়াল লাইফ তৈরি হবে, সেক্সুয়াল অর্গান তৈরি হবে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর প্রক্রিয়ার নাম হচ্ছে রিপ্রোডাকশন। শব্দটা হচ্ছে রিপ্রোডাকশন। এই শব্দগুলো কিন্তু পরবর্তীতে আসবে, এই জন্য আমরা এই সংজ্ঞাগুলো ভালো মতো একটু মাথায় রাখবো। হ্যাঁ জি, ইসমুতারা ম্যাডাম বলেন তো এই যে সেক্স বলতে আমরা কি বুঝি? সেক্স বলতে আমরা হচ্ছে দুই জিনিস বুঝে থাকি। একটা নরমালি হচ্ছে যেটা হচ্ছে লিঙ্গ, মানে একটা ছেলে না মেয়ে এটা আইডেন্টিফাই করার জন্য যে ইয়া হয় সেটা। আর দ্বিতীয়টা ইন্টারকোর্সকে বোঝায়। ইন্টারকোর্স, রাইট। অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ যে ক্যারেক্টার, একটা বৈশিষ্ট্য যার মাধ্যমে প্রথমত হচ্ছে কি মেল ফিমেল আলাদা করা যায়। মূলত সেক্স বলতে এটাই বুঝি
বাকিটা হচ্ছে আমাদের প্রচলিত, যেটা আমরা যে বললাম যে আমরা রোগীর সাথে যখন কথা বলবো তখন আমরা বলি তার কি সেক্সুয়াল হিস্ট্রি নেবো, সেক্সুয়াল লাইফ নেবো, সেটা আসলে ইন্টারকোর্স সংক্রান্ত বিষয়গুলি বোঝাচ্ছে, তার পারিবারিক বিষয়গুলি বোঝাচ্ছে। কিন্তু সেক্স বলতে বোঝায় এমন একটা কমন বৈশিষ্ট্য যার দ্বারা কি বোঝায়, এটা মানে সবার মধ্যে থাকবে সাধারণ একটা বৈশিষ্ট্য, যেটা দিয়ে আমরা সহজে স্ত্রী এবং পুরুষ পার্থক্য করতে পারি। ঠিক আছে, এই যে সেক্স তৈরি করে কোন সেলের মাধ্যমে? লোকমান হাকিম স্যার আছেন? হ্যাঁ আছি। আপনি কি ওই বললেন থেকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, মনিরুল ইসলাম আছেন? মনিরুল ইসলাম আচ্ছা, আরেকজন বলেন তাহলে গ্যামেটটা কি জিনিস? হোয়াট ইজ গ্যামেট? প্রজনন কোষ। জনন কোষ, হ্যাঁ, সেক্স সেল হচ্ছে গ্যামেট। গ্যামেট কয় ধরনের? দুই ধরনের, স্যার, পুরুষ গ্যামেট আর মহিলা স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেটের নাম কি? ওভা বা ডিম্বাণু। ডিম্বাণু। আর পুরুষ গ্যামেটের নাম? টেস্টিস। পুরুষ গ্যামেট হলো স্পার্ম বা শুক্রাণু। স্পার্ম। টেস্টিস কিন্তু গ্যামেট না, টেস্টিস হচ্ছে গোনাড। টেস্টিস এবং ওভারি হচ্ছে গোনাড। গোনাড হচ্ছে গ্ল্যান্ড, যেখান থেকে গ্যামেটটা কি হবে, তৈরি হবে। হ্যাঁ, অর্থাৎ তাহলে পুরুষ গোনাড হচ্ছে টেস্টিস, এখান থেকে তৈরি হবে স্পার্ম। আর মহিলা গোনাডের নাম হচ্ছে, ফিমেল গোনাডের নাম হচ্ছে ওভারি, এখান থেকে তৈরি হবে কি, ওভা। ঠিক আছে, এখন এই গোনাডটাকে আবার কি করার জন্য, তৈরি করার জন্য কাজ করে কোন হরমোন? মেইনলি গোনাডোট্রপিন হরমোন। এই সেক্স অর্গানগুলোকে ডেভেলপ করে, পাশাপাশি অন্যান্য সেক্স হরমোনগুলোকেও ইনক্রিজ করে, প্রডিউস করে। ঠিক আছে, তাহলে আমাদের সেক্স হরমোনের নামগুলো কি কি ছিল বলেন তো? সেক্স হরমোনগুলো কি কি? টেস্টোস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটেনাইজিং হরমোন। লেটিনাইজিং হরমোন। এই দুইটা কি হরমোন? এই দুটো হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। গোনাডোট্রপিন হরমোন এটা সেক্স হরমোনও, বাট অন্যান্য সেক্স হরমোনের মধ্যে প্রথমে যেটা আসবে, সহজ নামগুলি আগে মনে রাখবেন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এরপর হচ্ছে প্রোল্যাকটিন, তারপরে যে এলএসএইচ, হ্যাঁ, তারপর হচ্ছে এফএস, নাকি এলএইচ আর হচ্ছে এফএসএইচ, লুটিনাইজিং হরমোন আর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কি ছিল মনে আছে কারো? রিল্যাক্সিন, ইনহিবিন, অ্যাক্টিভিন, হচ্ছে ফলিস্টাটিন, আর হচ্ছে ফলিস্টাটিন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ডাইহাইড্রো টেস্টোস্টেরন, জি স্যার, আর এন্ডোস্টেনিডিয়ন। গুড। এই হরমোনের নামগুলি মুখস্থ করে ফেলবেন, এবং এখন থেকে আপনারা যেটা কাজ করবেন, যদি কোনো এরকম ফিমেল রোগীদের যদি কোনো টেস্টের রিপোর্ট পান, ওখানে দেখবেন যে এই টার্মগুলি চলে আসবে। যেমন ধরেন আলট্রাসোনোগ্রাম, মহিলাদের আলট্রাসোনোগ্রামের মধ্যে বেশিরভাগই এই ফিমেল পার্টগুলির নাম চলে আসবে। আমরা নেক্সট ক্লাসে এই ফিমেল অর্গান, তারপর হচ্ছে যে কিভাবে আমাদের যে কি বলে সেক্স ক্যারেক্টারিস্টিক, যেগুলো যৌন বৈশিষ্ট্য অর্থাৎ পিউবার্টি, এই বিষয়গুলি আলোচনা করব। ওই রিপোর্টের মধ্যে দেখবেন ফিমেল অর্গানগুলির নাম চলে আসবে, সমস্যাগুলো চলে আসবে, পাশাপাশি এরকম হরমোনের যে রিপোর্ট নামগুলো থাকবে, টেস্টগুলো থাকবে, এগুলো আপনারা কালেক্ট করবেন এবং এগুলো আপনারা দেখবেন। তাহলে এই পড়াশোনার পাশাপাশি আপনাদের একটা প্র্যাকটিক্যাল ধারণা চলে আসবে। কিন্তু আমরা এই রিপোর্টটা বুঝি না, এই কারণে আমাদের ভয় লাগে, আমরা পরবর্তী রোগী দেখার ক্ষেত্রে সাফার করি। এখন থেকে শিখে রাখলে, যে থার্ড ইয়ার আর এক বছর ফোর্থ ইয়ার, তারপর তো আমরা সবাই যারা পাস করে ফেলবেন তারা অবশ্যই প্র্যাকটিস শুরু করবেন। আবার এখানে যারা অলরেডি অনেক আছেন, যারা পাস করে ফেলছেন, তারা হয়তো এই নলেজ গুলো ভুলে গেছেন বা হয়তো বা তেমন ধারণা নেই, তারা এখন থেকে এই রিপোর্টগুলো কালেকশন করবেন।
আমরা ফাঁকে ফাঁকে ক্লাসের শেষে যখন এরকম প্রশ্নোত্তর পর্ব থাকবে আমরা তখন ওখানে আলোচনা করব বা শিখে নেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। যেহেতু আবার পরবর্তীতে আর 8-10 মিনিট পরে আর একটা সেশন আছে, আপনারা সবাই ওখানে জয়েন করবেন। তো আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।